পজিটিভ লিখছে পজিটিভিজম ডিরেক্ট ফ্রম পজিটিভিজম পরে কি বলতেছে স্যার লাস্ট বলবে না পজিটিভ নট পজিটিভ আমরা সবার শুরু থেকে যেটা যেটা বোঝানো খুব কঠিন যেটা কিটা লিখছে মিনিং স্যার বলে দিবে একটা কংক্রিট না ক্লিয়ার তার এগেইনস্টে আমরা করব পজিটিভিজম পজিটিভিজম এই শব্দটা এসছে পজিটিভ এর অর্থ হচ্ছে what is ordained, what is laid down, or what is positive, not from positive. Positivism তার মানে ইতিবাচক হবে ইতিবাচক থেকে আসে এদিকে আসছে এখানে সুস্পষ্টভাবে বলছে যে কোন একটা অথরিটি যেটা আমাদেরকে করতে বলে যেটার মূল কথা হচ্ছে মানে মানে পজিটিভিজমের মূল কথা প্রমাণ না কিন্তু সবচেয়ে পাওয়ারফুল পজিটিভিস্ট স্কুল হচ্ছে অ্যানালিটিক্যাল স্কুল অফ জন অস্টিন কেমন মূলত এই স্কুলের মূল কথাগুলো বলে গিয়েছে বেনথাম জেরেমি বেনথামের আবার জেরেমি বেনথাম মূলত একজন ফিলোসোফার জুরিস্ট ইকোনমিস্ট অনেক কিছু কিন্তু ওই তার লয়ের যে থিওরি ওইটাও আসলে অরিজিনাল কন্ট্রিবিউশনটা আসলে বেনথামে কিন্তু তার ছাত্র অস্টিন সে ছিল লয়াররা একটু লজিক্যালি চিন্তা করে ফিলোসোফাররা একটু মানে একটু ভাবের জগতে থাকে তাই না এবং সে এটা লজিক্যালি না হলে তো লয়ার কাজ করবে না তাকে তো এটা বুঝাইতে হবে এজন্য লজিক্যাল রিকোয়ারমেন্টটা ফুলফিল করছে অস্টিন এবং অস্টিন তার দ্য প্রভিন্স অফ জুরিসপ্রুডেন্স ডিটারমাইন্ড তার বইয়ের নাম হচ্ছে দ্য প্রভিন্স অফ জুরিসপ্রুডেন্স ডিটারমাইন্ড এই বইটা প্রকাশিত হয়েছে 1832 সালে 1800 যে বছর বেনথাম মারা যায় 1832 সালে বেনথামের জুরিসপ্রুডেন্স সংক্রান্ত বই দ্য লিমিটস অফ জুরিসপ্রুডেন্স ডিফাইন্ড দ্য লিমিটস অফ জুরিসপ্রুডেন্স ডিফাইন্ড এই বই ইউসিএচ ইউনিভার্সিটি কলেজ লন্ডন এর দুজন প্রফেসর আবিষ্কার করে এবং প্রকাশ করে 1944 সালে তাহলে পুরো বই বেরিয়েছে 13 বছর পর এবং এর আগেই জন অস্টিন ফাদার অফ ইংলিশ জুরিসপ্রুডেন্স হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে সারা পৃথিবীর কাছে কিন্তু এই বই প্রকাশিত হওয়ার পরে বোঝা গেছে হু ইজ দ্য রিয়েল ফাদার এন্ড হু ইজ দ্য সান হু ইজ দ্য রিয়েল ফাদার হু ইজ সান অস্টিন John Austin's position as the prime, as the principal, the main exponents of, as the main theorist of analytical school সেটা তাকে প্রতিষ্ঠিত একবার হয়ে গেছে সেটা থেকে সে সরেনি এর মূল কারণ হচ্ছে তার লজিক্যালিটি তার মধ্যে যে লজিক সে এখানে দেখাইছে যদিও এবার অনেকগুলো সমালোচনা আছে এবং খুব ইন্টারেস্টিং যে তার যে সমালোচনাগুলো করা হয় সেগুলো কিন্তু আবার জন অস্টিন তার ওই যে ফিলোসোফার লাইক
থিওরির মধ্যে কিন্তু আবার শরীরে কিছু করেছে। জনশ্রুতিতে যে সমালোচনাগুলো করা যায় ওগুলো সবগুলো লয়ারদের কাছে তার থিওরিটা অ্যাট্রাক্টিভ রয়ে গেছে। এবং তোমার যদি মনে রাখতে হবে যে এটা ইংলিশ মনার্কি অ্যাবসলিউটিজমকে সাপোর্ট করে করা একটা থিওরি। এবং পজিটিভিজমের শুরু কখন? মিডিয়েভাল যুগের শেষে, মধ্যযুগের শেষে। এটার অন্যতম কারণই হচ্ছে, এটার অন্যতম কাজই হচ্ছে স্টেটকে অ্যাবসলিউট সভরেন হিসেবে প্রতিষ্ঠিত করা। সেই দৃষ্টিকোণ থেকে যদি তুমি দেখো তাহলে সভরেন কমান্ড ইজ ল, রাজা বা রানীর কমান্ডই হচ্ছে আইন। এটা হচ্ছে মানে প্রিসাইজ একেবারে সঠিক থিওরি আগে চলতে। আর অ্যাবসলিউট রুলারের জন্য সভরেন কমান্ড ইজ ল যখন ইউজ করবা। এবং একটু পরে আমরা বলবো যে অস্টিনের সভরেন আনলিমিটেড, আনডিভাইডেড, অ্যাবসলিউট। এবং সেই কমান্ডের মধ্যে স্ট্রং শব্দ ব্যবহার করে। কি ব্যবহার করেছে? কমান্ড। সভরেন কমান্ড ইজ ল। এবং তার থিওরির মধ্যে অন্যতম একটা কম্পোনেন্ট হচ্ছে স্যাংশন। এই রাষ্ট্রের এই কোয়ার্সিভ পাওয়ার, কারণ সভরেন কমান্ডে বসে কেউ মানছে না। কারণ সে বলছে যে কমান্ড মাস্ট বি ব্যাকড বাই স্যাংশন। কারণ দিন শেষে ওটা যদি মান্য না করা হয় একটা সেফটি ভ্যালভ থাকতে হবে, একটা সেফটি মেজার থাকতে হবে যেটার মাধ্যমে সভরেন তার এটাকে মানে মানাতে পারে। তাহলে তার জন্য সভরেন কমান্ড ইজ ল। তাহলে পজিটিভিজম, এটা তোমাদেরকে গত ক্লাসে বলেছি, পজিটিভিজমের মূল দুটো ক্যারেক্টার কি? পজিটিভিজমের মূল দুটো ক্যারেক্টার হচ্ছে as to source and as to content. As to source and as to content, positivism is different from naturalism. So far as source is concerned, positivism কি বলে? It must come from a visible superior authority, worldly authority. Come on, স্পষ্ট একটা authority যেটা এটা আসতে হবে। অর্থাৎ এখানে ফর্মালিটিটা মেইন, formality is very important. It must come from a formal source which is identifiable. More precisely, সেটাকে sovereign. Sovereign as to content, positivism is indifferent about the morality of law. মানে for its validity. আইনের বৈধতার জন্য ম্যাটার করে না। আইনের বৈধতার জন্য কি ম্যাটার করে না? আইনের নৈতিকতা ম্যাটার করে না, বাট ফর লেজিটিমেসি ম্যাটারস। এবং they also think that there is a necessity of law reform. তাহলে যারা law reform এর কথা বলে তাহলে law reform কেন করব আমি? আলটিমেটলি ঘুরে ফিরে ওরা স্বীকার করে যে আইনের দুর্বলতা থাকতে পারে, কিন্তু দুর্বলতা রিমুভ করা যেতে পারে। সব প্রক্রিয়া they are open to law reform. They are open to law reform. কিন্তু তারা এটাকে রয়্যালিটি শর্ত হিসেবে মেনে নেয় না। যেখানে অ্যাকুইনাস কি বলেছিল? অ্যাকুইনাস বলেছিল যে পজিটিভ ল ততক্ষণ পর্যন্ত ল হতে পারবে যতক্ষণ এটা ইন কনফর্মিটি উইথ মোরালিটি হবে, জাস্টিস হবে। ল মানে ন্যাচারাল ল এর সাথে এটা সংগতিপূর্ণ যতক্ষণ হবে না ততক্ষণ পর্যন্ত। কিন্তু এরা বলছে কি? এরা বলছে কন্টেন্টের ব্যাপারে আমরা যতক্ষণ পর্যন্ত ইট ইজ লেড ডাউন বাই দ্য স্টেট ইট ইজ ল। এটা নিয়েই হচ্ছে একটা ডিবেট আছে, আর্ট খোলা ডিবেট। আর্ট এছাড়া আর্ট অনেক বড় ইংলিশ তাও পজিটিভিস্ট, তবে অস্টিনের থিওরি যেগুলো সমালোচনা আছে সেগুলো থেকে বের হয়ে এসে একটু থিওরি দেওয়ার চেষ্টা করেছে। আর ফুলার হচ্ছে লন ফুলার, যার কথা তোমাদেরকে গত ক্লাসে বলেছি, ন্যাচারাল ল। হ্যাঁ, লন ফুলারে হচ্ছে মোরালিটি অফ ল, ইনার মোরালিটি অফ ল। তার বইয়ের নাম হচ্ছে মোরালিটি অফ ল। এবং সে তার সাথে এর ডিবেট। ফুলার ছিল হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর। সে
সেখানে গিয়ে হার্ট একটা বক্তব্য দিয়েছে। ফুলার সাহেব ওই রুমে ছিল, পিছনে বসে শুনছি। শোনার পরে এই ছেলে হার্টের লেখাটা হার্ভার্ড ল রিভিউতে প্রকাশিত হয়েছে এবং সেখানে ফুলার এটা জবাব দিয়েছে। এটাই হচ্ছে বিখ্যাত হার্ট ফুলার ডিবেট। 1958 সালের ঘটনা। কত সাল? 1958 সালে এই বিখ্যাত ডিবেটটা হয়েছে এবং সেখানে মূলত ন্যাচারাল লর সাথে পজিটিভ লয়ের যে মূল দ্বন্দ্বগুলো as to content, as to formality ইত্যাদি বিভিন্ন বিষয়গুলোতে ওদের মধ্যে ডিবেটটা হয়েছে। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে পজিটিভিজমের মূল কথা কি? পজিটিভিজমের মূল কথা হচ্ছে এই দিকটা যে ল আসতে হবে একটা ওয়ার্ল্ডলি অথরিটি থেকে এবং তারা মোরালিটির ব্যাপারে ল এর ভ্যালিডিটিকে কন্ডিশনিং করে। ওকে, এবার আসো সবরেইন। তাহলে সবরেইন কমান্ড দিছিল আমরা এই তিনটা কম্পোনেন্ট এড করে করি। এক নাম্বার কম্পোনেন্ট কি? কমান্ড। কমান্ড কমান্ড শব্দটা আদেশ। কমান্ড হচ্ছে কি? আদেশ, অনুরোধ না, ইচ্ছা না, এটি ডিজায়ার না, রিকোয়েস্ট না, এটা কি? কেমন? কার আদেশ? সবরেইনের আদেশ। কার আদেশ? সবরেইনের। তুমি যদি একটা আদেশ দাও তোমার বন্ধুকে বা তোমার বাবা যদি তোমাকে একটা আদেশ দেয় বা তোমার শিক্ষক যদি তোমাকে আদেশ দেয়, এটা ল না, কারণ তারা কেউই সবরেইন। তাহলে শুধু আদেশ আবার কি না? ল না। আচ্ছা, তাহলে কার আদেশ? কার আদেশ ল? প্রশ্ন হচ্ছে সবরেইনের সব আদেশ কি ল? কেউ বলছেন তুমি একটা ওই ইয়া করো, ফ্রি স্টেরাইজেশন করো, এটা কি ল হবে? জানালাটা একটু বন্ধ করো। সবরেইন এটা বলছে, এটা কি ল হবে? অথবা সবরেইন এই যে মিলিটারি পেরিয়ডে বললো এই না আমি বলতে কখনো আদেশকে লিটারালি নিতে না, আদেশের স্পিরিটটা বুঝতে হবে। ঠিক আছে, এসি তো চলতেছে না, জানালা কি বলছিলাম? material thing or worldly or both. এই সবরেইনের সব আদেশ কি ল? সবরেইনের সব আদেশ ল না। জানালা বন্ধ করতে বললো এটা ল হবে না। পেরেডে যদি কুচকাওয়াজের সময় বলে লেফট রাইট করো, মার্চ করো, এটা কি ল হবে? এটা ল হবে। অনলি স্ট্যান্ডিং অর্ডার যেটা পার্মানেন্ট অর্ডার। একটা কাজের জন্য একটা বলছে ওটা ল হবে না, একটা কাজের জন্য বললে ওটা ল হবে না। আর অস্টিন স্পেসিফিক্যালি বলেছে যে সবরেইনের অন্যান্য আদেশ থেকে লর আদেশটা পার্থক্য পৃথক হয় বিকজ জেনারেলি। দেখো শব্দটা কি? জেনারেলি। এটা স্পেসিফিক হয় না। ল যেটা হয় সেটা স্পেসিফিক হয় না, অন্যান্য আদেশ স্পেসিফিক হইতে পারে। যেমন এটা হবে অফিশিয়াল আদেশ, তাই না? যে এই কাজটা করো ওই কাজটা করো, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার হতে পারে। এই অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার আর লর মধ্যে পার্থক্য কি? জেনারেল, এটা সবার জন্য প্রযোজ্য। অথবা একটা ক্লাসের জন্য হলে একটা ক্লাসের একজন মানুষের জন্য প্রযোজ্য হবে, এটা সবার জন্য হয়। যে ক্লাসের জন্য আইনটা হচ্ছে এমন না যে জেনারেলিটি মানে মুসলিমরাও মুসলিমদের জন্য প্রযোজ্য হতে পারবে না, এটা বলে না। মুসলিমদের জন্য যখন প্রযোজ্য হয় অমুক লোকালিটির অমুক এই উচ্চ বর্ণের নিম্ন বর্ণের এরকম করা যাবে। যে ক্লাসের জন্য সবার জন্য ওটা বুঝা গেছে? অনেকে এই যে কমান্ডের উপর অধিক গুরুত্ব দেওয়ার কারণে এটাকে গানম্যান ল বলে। কি গানম্যান বলছে যে একটা ডাকাত যখন ব্যাংকে গিয়ে
ওখানে গেট কিপারকে কমান্ড করবে যে আমাকে সব টাকা ভল করে দিয়ে দাও, সে কমান্ডের উপর একটা গুরুত্ব দিলে তো এটা গানম্যান ল। কিন্তু এই সমালোচনাটা ঠিক ঠিকই, কারণ এখানে মূল কথাটা হচ্ছে সবরেন কন্ট্রোল। এই জন্য গানম্যান বললে কোনো কিছু ল হয় না, বুঝা গেছে? আর তাহলে কমান্ড বুঝা গেছে কিছু না? কমান্ড আদেশ, সব আদেশ না, সবার আদেশ। কমান্ড আদেশ সবরেনের আদেশ, একটা নির্দিষ্ট ধরনের আদেশ, বুঝা গেছে? তাহলে আমরা ওই গানম্যান কটা অ্যাপ্লাই করে না, এটা হচ্ছে দ্বিতীয় কম্পোনেন্টটা, যে শুধু কমান্ড alone, command in isolation কি হবে না, ল হবে না, of the sovereign। এই জন্য টিচারের আদেশ আইন হচ্ছে না, বাবার আদেশ আইন হচ্ছে না, গার্ডিয়ানের আদেশ আইন হচ্ছে না। এবার আসে সবরেইনকে। সবরেইনের ব্যাপারে বলা হচ্ছে যে সবরেইন একটা সুপিরিয়র অথরিটি, সবরেইন একটা সুপিরিয়র অথরিটি, এবং সেটাকে সংজ্ঞায়িত করতে হচ্ছে এভাবে, who obeys nobody but everybody obeys him or her। সবরেইন হচ্ছে ওই ব্যক্তি যে কারো কথা শুনতে বাধ্য না, কিন্তু যার কথা শুনতে সবাই বাধ্য। বুঝা গেছে? তাহলে ওবিডিয়েন্স সবরেইনের সংজ্ঞার মূল কম্পোনেন্ট অস্টিন কোনটাকে রেখেছে? ওবিডিয়েন্স। কি বলছে যে সবরেইনের আদেশ শুনতে সবাই বাধ্য, কিন্তু সবরেইন কারো অর্ডার মানতে বাধ্য নয়। এই কথার মধ্যে কিন্তু অ্যাবসলিউট সবরেইনের একটা গন্ধ পাওয়া যাচ্ছে। অ্যাবসলিউট সবরেইন ওই যে সময় কিং ক্যান ডু নো রং, এরকম একটা অবস্থা ছিল না, কিং যেটা করে ওইটাই শুদ্ধ, ঠিক আছে? আবার বলছে যে রাজার সম্পদ হিসেবে শুধু সূর্যকে নিজের জায়গায় খুশি দিতে বললে ওইটা সঠিক হবে, মানে ইউনিভার্সাল ট্রুথ ছাড়া আর যা কিছু বলবে সবকিছুই সঠিক। এরকম একটা সময়ে এরকম একটা রাজা বা রানীর জন্য এই থিওরিটা বলা হয়েছে। তাহলে সবরেইন কি বলছে যে সবার আদেশ মানতে বাধ্য না, যার আদেশ সবাই মানতে বাধ্য, কিন্তু যে কারো আদেশ মানতে বাধ্য। এই জন্যই সরকারি কর্মচারী যারা একেবারে টপে নাই, পিরামিডের একেবারে অ্যাপেক্সে নাই, তারা ছাড়া বাকিদের কমান্ড ল কেন নয়, একজন ডিসির অর্ডার কেন ল নয়, একজন এসপির অর্ডার কেন ল নয়? কারণ দে আর নট দ্য মাস্টার, তারা নিজেরাই নিজেদের কাজের মাস্টার, কেমন? তাদের উপরে আরো মাস্টার আছে, কিন্তু সবরেইন যে তার উপরে কোনো মাস্টার নাই। তাইলে বোঝা যাচ্ছে সে কি বোঝাচ্ছে, যে কোন সবরেইনের আদেশ সে আইন বলছে, ওই সবরেইনের আদেশকে সে আইন বলছে। দে আর নট देयर ओन মাস্টার্স। কি বলছে? ডিসি বা এসপি দে আর নট देयर ओन মাস্টার, তারা নিজেরাই মাস্টার না, তাদের উপরে আরো মাস্টার আছে। কিন্তু সবরেইন হবে সেই ব্যক্তি যার উপরে আর কেউ নাই, সবাই যার নিচে। বুঝতে পেরেছো? তাহলে এটা কি সবরেইন বলছে। এখন প্রশ্ন হচ্ছে ও সবরেইনটির সংজ্ঞার মধ্যে মূল বিষয়টা কি রাখছে? obedience by everybody, এখন প্রশ্ন হচ্ছে যদি একটা দেশে আইনগুলো না মানে সবাই, তাহলে ও তো বলছে যে সবাই মানতে হবে, সবাই না মানলে এটা আইন হবে না। ওর সঙ্গে এরকম বলছে যে সবাই মানতে হবে, তারপর সেটা ল হবে। কিন্তু পৃথিবীর কোন দেশে, কোন ধর্মে, কোন জায়গায় এটা সম্ভব? প্রথম তো আদম আলাইহিস সালাম একটা নাম এনে এখানে আসছে, তাই না? যদি আমরা সেই ঘটনাকে বিশ্বাস করি, তো তাহলে পৃথিবীতে এমন কোন আইন আছে যেটা কেউ মানে না, এটা হবে না, অবশ্যই কেউ না কেউ মানে। ঠিক আছে? এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে
জেনারেল ওবে। পরবর্তীতে অন্যরা বিশ্লেষণ করেছে, স্যালমন বলেছে যে এখানে ওবেডিয়েন্সটা হচ্ছে জেনারেল ওবেডিয়েন্স। আমরা সবাই কোনো না কোনো সময়, আবার সবাই কোনো না কোনো সময় আইন অমান্য করে, আর কেউ কেউ সবসময় আইন অমান্য করে। যারা ক্রিমিনাল তারা সবসময় আইন অমান্য করে, আর আমরা সবাই আজকেও আসার সময় আমরা অনেক আইন অমান্য করি। দোলারের সাথে রাস্তার মধ্যে দিয়ে যেটা ট্রাফিক আইনের বিপরীত করছে, ওই যে ফ্লাইওভার একটা দিছে, একজন পার হচ্ছে ওইদিকে মানে লাফ দিয়ে, এমন না যে আমরাও পার হই না, মানে সবাই কোনো না কোনো সময় আইন অমান্য। ওই একজন তোমাদের ওই যে বিচারকদের তো আট গালি থাকে, তো তোমাদের এক স্যার আমাদের মামুন, তোমাদের মামুন স্যার আমাদের তো বলছে যে আমরা সবাই গিয়ে জেলা জজ স্যারের এখানে গিয়ে বসেছি, কিন্তু উনি যাইতে পারতেছে আমাদের সাথে যেখানে যাওয়ার কথা দিকে যাইতে পারতেছে না, কারণ ওনার রাজধানী এসে পৌঁছায় নাই, রাজধানী এসে পৌঁছায় নাই, ওনার চোখটা পড়াই রেখে। বুঝছো, আমি দেখলাম ওইদিন আমরা করতে গেলাম একটা কাজে, যে এইভাবে করে সুন্দর করে পিছন থেকে এসে কোটটা পড়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে সে তো ওই জায়গায় আর দাঁড়িয়ে আছে কোর্টে, সে যখন বাসায় যায়, সে যখন কোনো ট্যুরে যায় যেখানে ভাবি আর সে থাকে, সেখানে কে পড়ায়? তোমরা কি মনে করছো যে ভাবি পড়ায় দিলে জীবনে না পারলে ভাবি যুদ্ধ সে পড়ায়, কিন্তু ওইখানে সে যাইতে পারতেছে না, কারণ আর তালিম পড়াছে না। এখানে আবার জুনিয়ররা বসে আছে, সে দেখবে, তারা দেখবে যে এই নিজের করতেছে, হ্যাঁ এটা তার প্রেস্টিজে লাগবে, তো অনেক দেরি হয়ে গেছে শুধু ওই ইয়া করার জন্য। বুঝতে পারছো এটা কেন বলবো? জেনারেল ওবেডিয়েন্স, জেনারেল ওবেডিয়েন্স, জেনারেল ওবেডিয়েন্স। এই আমরা সব সময় আইন অমান্য করি, এই আমরা সব সময় কেউ সব সময় আইন অমান্য করে, আর আমরা সবাই কোনো না কোনো সময় আইন অমান্য করি। এটার জন্য ল তার ইফেক্টিভিটি হারাবে, কিন্তু সবাই মিলে আমরা যখন আইন অমান্য করা শুরু করব, সবাই মিলে সব সময়, মানে আমরা ট্যাক্স দিব না বলতেছি, আমরা বলতেছি এটার কোনো আদেশও আমরা মানব না, তখন একটা আইন ব্যবস্থা চলতে পারে। তাহলে জেনারেল ওবেডিয়েন্স লাগে, কি ওবেডিয়েন্স? জেনারেল ওবেডিয়েন্স লাগে। সেই জেনারেল ওবেডিয়েন্সই সবরেনকে সবরেন বানায়, সবরেনকে সবরেন রাখে। ঠিক আছে, সবাই যখন অমান্য করা শুরু করব, সবরেন তার রুল করার ক্ষমতা হারাবে, সে আক্রমণ করতে পারবে না। আচ্ছা দিল, কিন্তু ওবেডিয়েন্স কেন করবে? কেউ কেউ বলছে হ্যাবিচুয়ালি করবে, স্বভাবতই করবে, অভ্যাসবশতই করবে, বা নিজে নিজে সব প্রণোদিত হয়ে করবে, কিন্তু এটার উপর কি সবসময় বিশ্বাস রাখা যাবে? যেমন বিশেষ করে ক্রিমিনালরা তো এটা স্বভাবতই সে আইন ভঙ্গ করছে, তখন তার জন্য কি লাগবে? এনফোর্সমেন্ট। সেটাই হচ্ছে আমাদের থার্ড কম্পোনেন্ট। ওই যে যারা অল্প কিছু, যারা সব সময় আইন অমান্য করে 2% 1%, ওদের জন্য আবার কি লাগবে? কারণ ওরা সব সময় অমান্য করতে করতে ওরা দেখে দেখে আবার এই ইসলামিক যে আন্দোলন দেখে অনেকে আন্দোলন করে নতুন করে আন্দোলন, ওরা এমনি করতো না, কিন্তু এখন দেখতেছে সবাই করতেছে, আমি একটু করি। তো এই জন্য এই ক্রিমিনাল যারা আছে তাদেরকে দেখে কিন্তু ওরা কি করবে? অন্যরাও কিন্তু এই ক্রাইমটা করবে। এই ক্রাইম কেন করে? কারণ ক্রাইম তো লাভজনক। ক্রাইম কেন করে? ক্রাইম লাভজনক, সহজে সে ঘরে খাবার নিয়ে আসতে পারতেছে, এত কষ্ট করতে হচ্ছে, অনেক দিন কষ্ট করে যেটা আর্ন করবে। একজন দিনমজুর সারাদিন কষ্ট করে 500 টাকা পাবে, কিন্তু তুমি একটা বল চুরি করো, কষ্ট হবে কত?
কোনো রকমে নিয়ে আসতে বলে শেষ। সেজন্য এই টেন্ডেন্সিটাকে শেষ করতে হবে, এই চুরির টেন্ডেন্সিটাকে শেষ করতে হবে, এই ডাকাতির টেন্ডেন্সিটাকে শেষ করার জন্য পানিশমেন্ট লাগবে। কি লাগবে? স্যাংশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইজন্য স্যাংশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু সবগুলো দেশের জন্য সমান লেভেলে স্যাংশন প্রয়োজন নেই। যখন একটা দেশ আসলেই সিভিলাইজ, সকল সিভিলাইজ ইউরোপিয়ানরা বলে যায় তো বড়, ওরা হচ্ছে যে কলোনিয়ালিজমের মাধ্যমে সব সাক করে নিয়ে গেছে, সবগুলো নিয়ে এখন কি করছে, ওদের প্রত্যেকটা চাকচিক্যময় বিল্ডিং হচ্ছে যে মানুষের রক্তের ফোঁটা জ্ঞান, তাই না? সবগুলো চুরির ধন ওরা নিয়ে গেছে। ওরা সত্যিকার যদি কেউ সিভিলাইজ হয় তাহলে তো তার জন্য স্যাংশনের প্রয়োজন আছে, স্যাংশন। কিন্তু যত বেশি ক্রুড সোসাইটি, যত বেশি আনসফিস্টিকেটেড সোসাইটি, তার জন্য স্যাংশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুঝে গেছে? তাহলে স্যাংশন মানে স্যাংশন কোয়ার্সিভ ফোর্স অফ দ্য স্টেট, রাষ্ট্রের যে জবরদস্তি করার ক্ষমতা, ধরে আনার ক্ষমতা, বেঁধে রাখার ক্ষমতা, আয়না করে রেখে দেওয়ার ক্ষমতা, এটাও তো আয়না করে, তাই না? আচ্ছা, এই এমনিতে ওই যে হিউম্যান রাইটস এর এই যে যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে শুরু হয়েছে, এর পর থেকে কিন্তু কাউকে টর্চার করা যাবে না, তুমি জেলে পর্যন্ত রাখতে পারবে, কিন্তু কন্ডেম সেল একেবারে এতটুকু একটা এটার একটা কন্ডিশন থাকতে হবে, এটা ওর মানুষ হিসেবে বেঁচে থাকার যেটা থাকতেই হবে। কিন্তু যেগুলো দরিদ্র রাষ্ট্র, যেখানে অনেক বেশি কয়েদি আছে, ধারণ ক্ষমতা আছে অনেক বেশি, এমনিতে তো মানবেতর জীবন পাবে, বিভিন্ন ধরনের ফাইল দেয় ওরা, এমনকি তোমার জন্য জায়গা রাখছে, তুমি এদিকে ঘুমের সময় একটু নড়াচড়াও করতে পারছো না, এটা তো নিজেই আইনাগর। এই জন্য আইনাগর নতুন করে বানানোর কোনো দরকার নেই, প্রত্যেকটা কারাগারই আইনাগর। বুঝা গেছে? আইনাগরের চেয়ে ভালো কোনো কারাগার নাই আমাদের দেশে। এটা জাস্ট রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করার জন্য আইনাগর হয়েছে, আদারওয়াইজ আমাদের প্রত্যেকটা জেলই আইনাগর। এবং হিউম্যান রাইটসের বর্তমানে যে স্ট্যান্ডার্ড, সেখানে কাউকে টর্চার করার কোনো সুযোগই নেই। এটা আনকনস্টিটিউশনাল, এটা আনলফুল, বাই ডেফিনিশন আনলফুল। এটা যদি রুল অফ ল থাকে তাহলে কারাগারগুলোকেও রিফর্ম করতে হবে, কারাগারগুলোকেও কি করতে হবে? রিফর্ম করতে হবে। মানুষের তো ইউরোপের কারাগারগুলো তো এখান থেকে অনেকে চলে যেতে রাজি বলে, কারণ এখানে তো সব এমিনিটিস আছে, এই যে ফুটপাতে ঘুমায় তার জন্য তো ওই জেল অনেক ভালো, তাই না? তারপরে মানুষ হিসেবে মানুষ মুভমেন্ট পছন্দ করে, তাই না? মানুষের সহজাত হচ্ছে, ঠিক আছে আমি না খেয়ে থাকি কিন্তু আমি আমার মতো করে হাঁটতে পারবো, আমি না খেয়ে থাকি কিন্তু আমি আমার মতো কথা বলতে পারবো, আমি আমার মতো লিখতে পারবো। এটাই তো মেইন কনসেপশন ডেমোক্রেসি। সেটা ফোটা যে ডেমোক্রেসির কথা বলছে ওটা তো এটাই, তাই না? আর ওরা বলছে আমি সব কিছু দিব, কথা বলতে পারবো। সৌদি আরব, তারপরে চায়না, রাশিয়া, এই ধরনের দেশ যেগুলো আছে ওরা বলছে সব দিব। যখনই আন্দোলন শুরু হয় অ্যালাউন্স বেড়ে যায়। মিডল ইস্টে অ্যালাউন্স, একজন সৌদি স্টুডেন্ট আমেরিকাতে যাদের সাথে আমাদের দেখা হয়েছে $6,000 ওরা স্টাইপেন্ড, যেখানে আমেরিকা যেকোনো একজন স্টুডেন্টকে, একজন বুয়েটের স্টুডেন্টকে, যারা ওখানে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টকে যে প্রয়োজন $2,500, $3,000 $4,000, কিন্তু তাকে দেয় $6,000। এরকম মানে তুমি যা ইচ্ছা তাই করো, শুধু আন্দোলন করবে না। এবার যে আন্দোলন হলো দুবাইতে কি করছে, শুধু একটা মিছিল করছে, বায়ান করছে ওরা 10 বছর 20 বছর কয়েকজনকে বলে আর দিয়েছে একটা মিছিল করার জন্য কি দিয়ে দিছে সবাইকে। আচ্ছা, এই সরকার আসার পরে ওদের জন্য ইউজার কি করছে, বাইরের জন্য আনছে, আনার পর ওরা বলছে যে বায়ান করার কথা আপনারা শুনছেন, আরো বায়ান করার জন্য কি ওখানে শুধু একটা কি করার জন্য, কারণ ওই যে টেন্ডেন্সি, এই যে আন্দোলনের টেন্ডেন্সিটাকে ওরা করে যে একবার যদি এটা শুরু হয়
তাহলে কোথায় গিয়ে এইজন্য পানিশমেন্ট একেবারে ডেটারেন্ট পানিশমেন্ট। ডেটারেন্ট পানিশমেন্টের সংজ্ঞা হচ্ছে এই কতগুলো আছে প্রিভেন্টিভ পানিশমেন্ট, তোমাকে জেলে নিয়ে রাখলো, তোমাকে প্রিভেন্ট করলো, তুমি আর কিছু করতে পারতেছ না। আর ডেটারেন্ট পানিশমেন্ট যেটা আছে দৃষ্টান্তমূলক শাস্তি, এটা হচ্ছে ইজ টার্গেটেড টু আদার পিপল, যে ক্রাইম করেছে তাকে না, অন্যরা যাতে দেখে শিখে। হ্যাঁ, যে একে তো যাবজ্জীবন দিয়েছে শুধু একটা মিছিল করার জন্য, সুতরাং ফাঁসি দিয়ে দিল, একেবারে কেটে ঝুলাই রাখলো, এগুলো হচ্ছে ডেটারেন্ট পানিশমেন্ট। কি পানিশমেন্ট? যেটা অন্যরা দেখে ভয় পেয়ে, মানে ভয় দেখানোর জন্য এগুলো করা, ঠিক আছে? অন্যান্য ক্রিমিনালদের জন্য এটা করা, ওর জন্য না, ও তো এমনিতেই শেষ। তাহলে এবার আসো ক্রিটিসিজম কি? অনেক ক্রিটিসিজম আছে। সবচেয়ে প্রথমে অবশ্যই ন্যাচারালিস্ট না ক্রিটিসিজমের এইগুলি পর্যন্ত পড়বে। ওরা বলছে এটা ল অফ নেচার অনুযায়ী হয়, ওটা বলছে এটা মোরাল কন্টেন্টের ব্যাপারে ওরা ইনডিফারেন্ট, সুতরাং তারা হিটলার তৈরি করবে। সব ব্রেইন থেকে কি তৈরি করবে? হিটলার তৈরি করবে। তাহলে এটা কি হবে না, ল হিসেবে ভালো। এবার আসে একটু কমান্ড। ও শুধু কমান্ড বলে চলে গেছে, কিন্তু ব্যাখ্যা কমান্ডের সাথে প্রহিবিশন আছে, তাই না? শুধু কি কমান্ড ল হতে পারে? বিভিন্ন রকমের আদেশ নিষেধ সবগুলোই কি হবে? ল। আর ও কমান্ড বেশি বলা করে ওকে গানম্যান ল ইত্যাদি ইত্যাদি হতে পারে। তাহলে শুধুমাত্র কমান্ডিং কি নয়, এই ল নয়, বরঞ্চ এবং শুধু তাই নয়, সবগুলো ল কমান্ড না, সবগুলো ল কমান্ড না। যেমন ইউ আর অ্যালাউড টু মেরি, তোমাকে বিয়ে করার সুযোগ রাখা হয়েছিল, তোমাকে কমান্ড দেওয়া হয়েছে। তাহলে তুমি যদি লকে কমান্ড দিয়ে দিও, ইউ ক্যান বিকুইথ ইউর প্রপার্টি, তুমি তোমার প্রপার্টি কুইট করতে পারবে, ডোনেট করতে পারবে। এগুলো কি আদেশ নাকি এগুলো ইনেবল করে, তোমাকে অ্যালাউ করে? এনেবলিং ল, এগুলো হচ্ছে এনেবলিং ল, আর ওগুলো হচ্ছে কমান্ড। তাহলে ল এর শুধুমাত্র একটা পোরশন কমান্ড। সুতরাং শুধুমাত্র কমান্ড মাথায় রেখে যদি তুমি কমান্ড নিসলো করো, তাহলে কিন্তু অনেকগুলো ল তুমি বুঝতে পারবে না এগুলো কিনা কমান্ড না। ওকে, তারপর কি command suggests that commander is identified. Absolute ruler এর ক্ষেত্রে যেটা ছিল সেটা ঠিক ছিল যে সবরেজ কমান্ড নিছিল, কিন্তু কমান্ডার এখন কি পাবে? কমান্ডার খুঁজে, কারণ এখন হচ্ছে সেপারেশন অফ পাওয়ার। সবরেজ এখন একজন না, একজনের মধ্যে সব ক্ষমতা থাকে না। লেজিসলেচার, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, বিভিন্ন ব্রাঞ্চ, বিভিন্ন এটাকে কি করেছে? ইনডিভিজিবল আর নাই, কি করেছে? ডিভাইডেড হয়ে গেছে। সুতরাং সেখানে আর কমান্ডার আইডেন্টিফাইড, অনেক কমান্ডার কমান্ড দিয়ে মরে গেছে, ওই লটা এখনো চলছে। তাহলে শুধুমাত্র কমান্ড দিয়ে যদি তুমি কমান্ড বুঝে, যে ইনস্ট্যান্ট কমান্ডকে সাধারণত আমরা বুঝি কমান্ড নিছিল মানে কেউ কমান্ড দিলে আমি এটা শুনবো, কিন্তু ল সেরকম কমান্ড। এবং কমান্ডার এখন আধুনিক যুগে আইডেন্টিফাইবল না, কারণ সবগুলো ক্ষমতা একজনের হাতে এখন আর নাই। আর কি যদি তুমি কমান্ড দিয়ে লকে ডিফাইন করো, তাহলে জাজমেন্ট ল তুমি কিভাবে ডিফাইন করো? জাজরা কি কমান্ড দেয় নাকি আদেশ দেয়? মানে ডিক্রি দেয়, ডিক্রি দেয়, রাইট কি আদেশ? অন্তত ওই অর্থে আদেশ না, ও একটা কি করছে এখানে, একটা সিদ্ধান্ত দিচ্ছে যে এই মুখের মধ্যে কে সঠিক ওটা বলছে। অনেকগুলো আদেশ এমন আছে ডিক্লারেটরি ইন নেচার, ডিক্লারেটরি, দুই পক্ষ বলছে এটা এই নাম্বার প্লটটা আমার, ও বলছে আমার, ও ডিক্লারেশন দিছে যে আসলে এটা ও। এই ডিক্লারেশনটা কিভাবে কমান্ড দিতে পারে? কমান্ড তো হলে যখন একজনের জায়গায় আরেকজনকে দিয়ে দিতে বলবে, যে এখানে তো মানে সবগুলো কমান্ড। ওকে, এবার আসো সবরেন। সবরেনের ব্যাপারে
যে কাউকে মানবে না। এখন বলো, এখন সবরেনকে কি কিছু মানতে হয় না নাকি মানতে হয়? মানতে হয়, সেগুলো মানতেছে না বলেই তো আমাদের দেশে কিছু হয়ে গেল। তার মানে সবরেন এখন সে নয় যে কিছুই মানতে হয় না, সবরেন এখন সে যে অনেক কিছু মানতে হয়, বিশেষ করে কনস্টিটিউশনাল। কনস্টিটিউশনাল ল করাই হয়েছে পাওয়ারফুলরা যাতে মানে। কনস্টিটিউশনাল ল না থাকলে কোনো কিছু মানার ছিল না। কিছু কিছু ইন্টারন্যাশনাল ল ছিল, এটা তো একটু সফট টাইপের ল, কিন্তু কনস্টিটিউশনাল ল হার্ড ল, শুধু হার্ড ল না, সর্বোচ্চ ল। এবং এটার অন্যতম পারপাসই হচ্ছে to determine the relationship between the ruler and the ruled. রুলারের সাথে রুলডের কি সম্পর্ক হবে স্পষ্টভাবে বলা হয়েছে। তাহলে রুলার তো ওর পার্ট অফ দ্য ডিউটিটা মানতে হবে। তাহলে সেখানে সভরেনের ও যে সংজ্ঞা দিয়েছে, ও বলছে কেউ তাকে মানে না, মানে তাকে সবাই মানতে হবে। এটা হচ্ছে, এটাকে বলছে যে টু মান, আর সে কাউকে মানতে হবে না, একটু লিটল। সমালোচকরা বলছে সে কাউকে মানতে হবে না, এটা বলা হয় আসলে সবকিছু বলা হয় না এখানে। আর সবাই তাকে মানতে হবে, সবাই তাকে মানবে, এই কথাটা অনেক বেশি বলা হয়েছে। সত্য এর মাঝখানে কোথাও আছে। তার মানে সবাই তাকে মানে, আবার সেও যে মানতে হয় না এটাও না। ঠিক আছে? তাহলে শুধু ওবেডিয়েন্স, কি ধরনের ওবেডিয়েন্স, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আর এখানে ওর সঙ্গে বলা হচ্ছে সভরেন কে এবং সভরেন পাওয়ার কার হাতে আছে, এই বিষয়টাকে বলাই যাচ্ছে। সভরেন হয়তো কাউকে, এখানে মূল কথাটা হচ্ছে সভরেন ব্যাপারটা শুধু পাওয়ারের ব্যাপার, কেমন? এটা অথরিটির ব্যাপার। সভরেন যে তার অথরিটি থাকবে, কিন্তু সে মানে পাওয়ারটা বিভিন্ন জনের হাতে থাকতে পারে, পাওয়ারটা বিভিন্ন জনের হাতে থাকতে পারে। এখানে একটা জিনিস আমি মিস করে গেছি। আচ্ছা, প্রথমে স্যাংশনটা বলি, তারপরে আমরা ওই যেটা মিস করে গেছি সেটা বলছি। স্যাংশন, ওই যে বললাম স্যাংশন অস্টিনের থিওরির একটা লজিক্যাল কম্পোনেন্ট। কারণ ও মনে করছে যে ঠিক আছে কমান্ড দিল কিন্তু কেউ তো মানলো না, তাকে আমি কি করব? তার জন্য একটা সিস্টেম রাখবো, সেই সিস্টেমের মাধ্যমে তাকে। এখন অনেকেই এটা সমালোচনা করে, অনেকে বলছে স্যাংশন আছে বলে ল হবে, এটা থেকে দরকার। অনেক দেশে যেখানে মানুষ এমনিতেই হ্যাবিচুয়ালি ওরা ল মানতে বাধ্য, তুমি ওই লাল লাইট একটা দিয়ে রাখছে রাতের 3টায়, কেউ না শুধু গাড়িওয়ালা আসলে এখানে দাঁড়িয়ে আছে। আমাদের দেশে পুলিশ ওইদিকে দাঁড়িয়ে আছে পিছনে, লাইট করে দেখছি কিন্তু আপনাকে দেখে নিয়ে চলে যাচ্ছিলাম, এখন আপনাকে দেখছে এখন ভালো গেল। আচ্ছা, সমস্যা বাইরের দেশে কিন্তু আসলে তুই কেউ নাই, একজন মানুষও নাই, কিন্তু সে যাচ্ছে না, সে তাই দাঁড়িয়ে আছে, রোদের মধ্যেও দাঁড়িয়ে আছে, রাতেও দাঁড়িয়ে আছে, কেমন সে ওই অবস্থায় আছে। তাহলে এটা ঠিক যে এটা ঠিক যে কোয়েশ্চেন করা এটা কম্পোনেন্টটা ইফেক্টিভ, অনেক সময় ইফেক্টিভ, কিন্তু এটা লজিক্যালি নেসেসারি, এটা লজিক্যালি নেসেসারি। এবার যেটা মিস করেছি বলছি সেটা তোমাদের বলি। অস্টিনের থিওরি কাস্টমারি ল ইন্টারন্যাশনাল ল এবং কনস্টিটিউশনাল লতে ব্যাখ্যা করতে পারে। এই জন্য অস্টিন এর বিখ্যাত উক্তি আমাদের স্টুডেন্টরা এই পলিটিক্যাল সায়েন্সে আমি কোর্স করে পড়াইছে, ওরা লিখেছে, ওরা আমি যে ক্লাসে বলছি ওটা লিখেছে অস্টিন ইন্টারন্যাশনাল লতে মনে করো। ওখানে প্রশ্ন ছিল এরকম যে আন্তর্জাতিক আইন নয় বরং এটা কতগুলো নৈতিক নিয়ম কানুনের সমষ্টি। আন্তর্জাতিক আইন নয় বরং এগুলো
কতগুলো নিয়ম কানুনের সমষ্টি ব্যাখ্যা। তুমি কি এই মতের সাথে এই কথার সাথে একমত কিনা? তো ওরা লিখেছে যে জন অস্টিন এবং জেনেভি বেন্থাম ইন্টারন্যাশনাল লকে ল মনে করে না, মূলত অস্টিন ওরা ল মনে করে, পজিটিভ মোরালিটি মনে করে। কেন মনে করে? কারণ এখানে কি নাই, কোন কম্পোনেন্ট নাই, এই তিনটার মধ্যে কোনটা নাই? সেকশন নাই, মূলত সেকশন নাই। এটা বলার চেষ্টা করেছে মূলত সেকশন কাস্টমার লতে কি নাই, কমান্ড নাই। কাস্টমার লতে কি নাই, কনস্টিটিউশনাল লতে কি নাই। কনস্টিটিউশনাল লতে সভরেন কে অ্যাকোমোডেট করতে পারে, কারণ সে বলছে সভরেন হচ্ছে সে যে কার্যটা ইলিমিটেবল, ইনডিভিজিবল, তাই না? কিন্তু এখন কি হয়ে গেছে, কনস্টিটিউশনাল ল ভাগ করে দিয়েছে, ডিভাইড করে দিয়েছে, যে জুডিশিয়াল পাওয়ার তোমার হাতে থাকবে, এক্সিকিউটিভ পাওয়ার তোমার হাতে থাকবে, লেজিসলেটিভ পাওয়ার তোমার হাতে থাকবে। এই যে ডিভিশনের কারণে কোর্ট থিওরি এটাকে বুঝতে পারছো? কোর্ট থিওরিটা আমরা বেন্থামের বিষয়গুলো আগামী ক্লাসে কিছুটা নিয়ে আসবো, যে কোর্ট থিওরি কেমনে অস্ট্রেলিয়ার থিওরির চেয়ে ব্রডার এবং কি বলছে লেখিনগুলা? লেখিনগুলা কি বলছে? কনস্টিটিউশন কি না সভরেন নাই। one